এ বলে মাহাতাব মুখ টিপে হাসে। এদিকে মৌ লজ্জা পেয়ে যায়। সে কোনো রকমে পার্সেলটা নিয়ে রুমে এসে দরজা আটকিয়ে দেয়। পার্সেলটা একদিকে সে খুলছে আর অন্যদিকে বুকের ধুকপুক বাড়ছে। সে পার্সেলটা খুলে অবাক হয়ে যায়। সেখানে বকুল ফুলের শুকনো মালা আর হালকা লাল রঙের একটা শাড়ি দেওয়া। সে এমন কিছু আশা করেনি। বকুল ফুলের মালা নিয়ে শুকছে সে। অসম্ভব সুন্দর ঘ্রাণ বের হয় বকুল ফুল থেকে। কিছুক্ষণের মধ্যেই ফুলের গন্ধে সারা ঘর মোমো করছে। মৌ এক হাতে শাড়ি আর অন্য হাতে বকুল ফুলের মালা নিয়ে আয়ানের কথা ভাবছিল। তখনই আচমকা আয়ানের ফোন আসে। এভাবে হুট করে ফোন বাজায় সে কিছুটা ভয় পেয়ে যায়। সে গিয়ে ফোন রিসিভ করে। ও পাশ থেকে কোনো কথা আসছে না। হঠাৎ করে আয়ান গান ধরল। বকুলের মালা শুকাবো রেখে, দেবতার সুরবি, দিন গিয়ে রাতে লুকাবে, মোচনাকো আমারই ছবি। আমি মিলিত করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এমন তোমাকে দিলাম। গান শেষে আয়ান কিছুক্ষণ চুপ করে ছিল। দুপাশেই নীরবতা কাজ করছে। মৌ এতক্ষণ এক ধ্যানে গান শুনছিল। আয়ানের কণ্ঠে অসম্ভব সুন্দর লাগছে তার কাছে এই গানটা। তার ফেভারিট গানের মধ্যে একটা এই গান। কেমন লাগলো সব গিফট? অনেক অনেক সুন্দর, সবকিছুই আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, এই মালা কোথায় পেলে তুমি? সেটা তোর না জানলেও চলবে। এভাবে প্রায় 1 ঘন্টা কথা বলে তারা। কিভাবে যে সময় চলে যায় বুঝতেই পারে না তারা। আগে মৌ ভাবতো মানুষ এত কথা বলে কিভাবে। এখন নিজে এই সিচুয়েশনে পড়ে বুঝছে যে মানুষ কিভাবে এত কথা বলে। এভাবে দেখতে দেখতে দিন চলে যেতে লাগলো। আয়ান আর মৌ প্রতিদিন রাতে ফোনে কথা বলে। আর আয়ান প্রতিদিন মৌকে এটা সেটা নানা কিছু গিফট দেয়। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসতে লাগলো। আয়ানের বাসাতেও যেমন মেহমানে পূর্ণ, মৌদের বাসাতেও এমন অবস্থা। মানুষই গিচকিচ করছে সব রুম। এই কয়দিন মৌ আয়ানের সাথে যেমন কথা বলছে, বাড়িতে এত মেহমান থাকায় এখন তা সম্ভব হচ্ছে না। যখনই আয়ানের সাথে একটু কথা বলতে যাবে, হয় বড়রা কোনো কারণে ডাক দেয়, না হয় ছোটরা দুষ্টুমি করে। আর এদিকে অহনা আর ফাহাদ সুযোগ পেলেই ফোনে কথা বলে। এদের দুজনকে সারাদিন ফোনের সাথে বেঁধে দিলে হয়তো এরা খুশি হতো। এই কয়দিনে অহনার জন্য ফাহাদের মনে ভালোবাসা জন্মে গিয়েছে। আর ফাহাদ তো দেখতে যাওয়ার দিন থেকে অহনাকে একটু একটু করে ভালোবেসে ফেলে, যা এই কয়দিনে আরো বেড়েছে। আজকে মৌ আর অহনার মেহেদি অনুষ্ঠান, তবে যার যার বাসায়। আবার হলুদের অনুষ্ঠান আর বিয়ে হবে একটা কমিউনিটি সেন্টারে। হলুদের অনুষ্ঠান 3 পরিবার একসাথে করবে। বাসায় 2 জন মেহেদি আর্টিস্ট এনে মৌকে মেহেদি দেওয়া হচ্ছে। আজকে মৌয়ের নিজেকে মনে হচ্ছে সে নতুন বউ। যদিও বিয়ে আগেই হয়ে আছে তার, কিন্তু এত আয়োজন দেখে নিজেকে নতুন বউ মনে করা স্বাভাবিক। 2 হাত ভর্তি মেহেদি হাতে বসে আছে সে। কোনো কাজই করতে পারছে না সে। একটু যে মজা করবে তারও উপায় নেই। যদি মেহেদি নষ্ট হয়ে যায়, এই মেহেদি নিলে নিজেকে দুনিয়ার সবচেয়ে অসহায় মানুষের মধ্যে একজন লাগে। না নড়া যায়, না নিজে কিছু করা যায়, শুধু বসে থাকা যায়। আর এদিকে অহনার মনটা খারাপ বেশ। একদিকে একটু আনন্দও লাগছে, আবার একদিকে খারাপও লাগছে। আনন্দ লাগছে এই জন্য যে সে তার ভালোবাসার মানুষকে পাবে, আর খারাপ লাগছে এই জন্য যে এই ফ্যামিলিকে তার ছেড়ে যেতে হবে। কিছুদিন পরই সে এই বাড়ির মেহমান হয়ে যাবে। এই কথা চিন্তা করতে এক ধরনের চাপা কান্না অনুভব করে সে। মেহেদি নেওয়ার সময় চোখের কোণে একটু পানি চলে আসে। কেউ সে পানি না দেখলেও আয়ান ঠিকই তার বোনের চোখে পানি দেখে। আয়ান গিয়ে অহনার মাথায় হাত রেখে বলে, আমার বোনটার কি হয়েছে? মনটা অনেক খারাপ বুঝি। আয়ানের এই কথা শুনে অহনা আর নিজেকে আটকে রাখতে পারল না। আয়ানকে ধরে হু হু করে কেঁদে দিল সবার সামনে। হঠাৎ কারোর এমন কান্নার আওয়াজে সবাই অহনার দিকে তাকায়। আয়ান আবারও অহনার মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, এভাবে কান্না করার কি আছে? ভাইয়া, আমি তোদেরকে ছেড়ে যাব না। হুম, এই কেমন কথা হলো? আমার কাউকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, খুব কষ্ট লাগছে। তো আমাদের মনে হয় কষ্ট লাগছে না? একদিন না একদিন তো তোকে বিয়ে করে এই বাড়ি ছেড়ে যেতেই হবে, তাই না? হুম, কিন্তু এত তাড়াতাড়ি না। আর কাঁদবি না তো, আমার কিন্তু ভালো লাগছে না। অহনা আয়ানের কোনো কথা না শুনে কান্না করেই যাচ্ছে। আশেপাশে দাদি, আব্বু, আম্মু নেই, থাকলে সে আরো কাঁদত। আয়ান অহনার কান্না থামানোর জন্য বলল, তুই বিয়ে না করলে আমি মামু হব কিভাবে? আমার খুব ইচ্ছে
কেউ আমাকে কিউট কিউট ভয়েস মামু ডাকবে। আয়ানের এই কথা শুনে অহনা চুপ হয়ে যায়। তার এই কথায় বেশ লজ্জা লাগছে। আয়ান এ দেখে হেসে বলল। বাহ, আমার এই কথা তো ম্যাজিকের মতো কাজ করলো। আয়ানের কথায় অহনা কিছু বলল না, চুপ হয়ে রইল। আচ্ছা তুই মেহেদি লাগা, আমার কিছু কাজ আছে, আমি আসি। এই বলে আয়ান সেখান থেকে উঠে চলে যায়। মৌ একা একা বসে আছে সে কখন থেকে। কেউ তার পাশে বসার সময়টুকু পাচ্ছে না, তার কাজিনরাও না। সবাই এই সেই নানা কাজে ব্যস্ত। এভাবে বসে থাকতে থাকতে তার ঘুম লেগে যাচ্ছে। সে হালকা চোখও বুঝেও ফেলেছিল, কিন্তু কারোর ডাকে তার এই আধো আধো ঘুম ভেঙে যায়। চোখ মেলে সে দেখে তার চাচাতো বোন দাঁড়িয়ে আছে। নাম তার মাহি। 8 বছরের একটা মেয়ে সে, বেশ পটু, কিন্তু থাকে বেশ চুপচাপ। অথচ একবার কথা বলা শুরু করলে তাকে থামানো দায় হয়ে যায়। মৌ মাহিকে দেখে বলল। কি হয়েছে, এখানে কেন দাঁড়িয়ে? আপু শোনো, আমার সাথে একটু ছাদে চলো না। এই সন্ধ্যার সময় ছাদে কেন? একটা জিনিস দেখাবো তোমাকে। ছাদে আবার কি জিনিস? এখানে নিয়ে আসো, যাও। আরে না, সেটা ছাদেই দেখতে হবে, এখানে আনা যাবে না। এই হাত ভরা মেহেন্দি নিয়ে আমি এখন ছাদে যাব? তোমাকে যেতেও হবে। আচ্ছা চলো দেখি তোমার কি এত জিনিস। এরপর মাহি আর মৌ ছাদে আসে। মাহি মৌকে ছাদের দরজা থেকে কিছুটা দূরে দাঁড় করিয়ে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে ছাদ থেকে চলে যায়। মৌ তো বুঝতে পারে না এসবের কিছুই। এই মেয়েটা আমাকে ছাদে নিয়ে আসলো কিছু দেখানোর জন্য, নিজেও চলে গেল। হঠাৎ কেউ ছাদের দরজা আটকিয়ে দেয়। মৌ তো খুব ভয় পেয়ে যায়। সে বিড়বিড় করে বলছে। এখন ছাদে কে আসবে? তারপর আবার দরজাও আটকে দিয়ে গেল। মৌয়ের তো ভয়ে গলা শুকিয়ে আসছে। সে দেখলো মানুষটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এবার ভয়ে সে জোরে চিৎকার দিতে যাবে, কিন্তু সে মানুষটা তাড়াতাড়ি গিয়ে তার মুখ চেপে ধরে। এদিকে ভয়ে মৌ জড়সড় হয়ে আছে, কিন্তু মানুষটা কাছে আসতেই সে বুঝতে পারলো এটা আর কেউ না, বরং আয়ান। মৌয়ের তো আয়ানকে দেখে খুব রাগ হলো, কারণ এভাবে ভয় পাইয়ে ছাদে আসার কি দরকার ছিল। আয়ান মৌয়ের মুখ ধরে রাখায় মৌয়ের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে আয়ানকে চোখের ইশারায় বলল মুখ থেকে হাত সরাতে। আয়ান বুঝতে পেরে হাত সরায়। উফ, এইভাবে কেউ মুখ ধরে রাখে? সরি, আসলে তুই চিৎকার করতে যাচ্ছিলি তো, তাই মুখ চেপে ধরছিলাম। যাই হোক, এভাবে হঠাৎ করে আসলে তো চিৎকার করবে, কিন্তু তুমি এখানে কেন? আজব তো, এখানে আসলেও সমস্যা। আমার শ্বশুর বাড়ি আমি আসছি, তোর কি সমস্যা? যেটা তোমার শ্বশুর বাড়ি সেটা আমার বাবার বাড়ি। আর এতই যখন শ্বশুর বাড়ি আসতে ইচ্ছে করছিল, সবার সামনে দিয়ে আসতে। এভাবে আসা তো কোনো দরকারই ছিল না। অবশ্যই দরকার ছিল, সবার সামনে দিয়ে আসলে তোর সাথে আর দেখা করা হতো না। আর সে তো 2 দিন পরেই দেখা করা যায়। আর প্রতিদিন কি তোমার ভূতে আসতো নাকি আমাকে দেখতে? আয়ান কিছু না বলে মৌকে পাশের দেয়ালের সাথে চেপে ধরল। তার এমন হুটহাট কাজে মৌ আবারও একটু ভয় পেয়ে গেল। কখন থেকে তুই বকবক করেই যাচ্ছিস, একটু চুপ থাকতে পারিস না? মৌ দুষ্টুমি করে বলল। মোটেও না, আমি চুপ থাকতে ইচ্ছে করছে না। আমি বকবক করব, আমি কথা বলবো, আমি চিৎকার করব। মৌয়ের কথা শুনে আয়ান হুট করে মৌয়ের গলায় মুখ গুছল। মৌ তো এমন করায় একদম ফ্রিস্ট হয়ে গেল। তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এদিকে আয়ানকে ঠেলে সরাতেও পারছে না, কারণ হাতে মেহেদি দেওয়া। আয়ানের নিঃশ্বাস মৌয়ের গলায় পড়ায় সে বারবার কেঁপে উঠছে। এদিকে কিছু বলতেও পারছে না, আবার আয়ানকেও সরাতে পারছে না। কি এক অবস্থায় সে পড়ে গেল। কিছুক্ষণ পর আয়ান মৌয়ের গলা থেকে মাথা উঠালো। সে দেখল মৌ চোখ বুজে আছে। সে আলতো করে মৌয়ের চোখে চুমু দিল। আয়ান সরে গেলে মৌ তার চোখ খুলে। কি হলো এখন, এবার কথা বল। মৌ আয়ানের কথার কোনো জবাব দিল না। লজ্জায় সে তার মাথা নিচু করে আছে। আয়ান মৌয়ের এমন অবস্থা দেখে মুচকি হাসল। তারপর মৌয়ের থুতনি ধরে তার মাথাটা উঁচু করল। এখনই এমন লজ্জা? বাসর রাতে কি করবি তাহলে? আয়ানের এই কথাটা মৌয়ের লজ্জার পরিমাণ আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। সে আর কোনো উপায় না পেয়ে আয়ানের বুকে মাথা রাখল, আর আয়ান শক্ত করে তাকে জড়িয়ে ধরল। এভাবে বেশ কিছুক্ষণ দুজন এমনই ছিল। ধীরে ধীরে মৌ তার মাথাটা উঠালো, আয়ানও তাকে ছেড়ে দিল। দুজনে এখনো চুপচাপ বসে আছে। বেশ কিছুক্ষণ পর আয়ান মুখ খুলল। আমি কখনো ভাবতেও পারিনি যে কাউকে এতটা ভালোবেসে ফেলবো আমি। আমি নিজেও কখনো এমন চিন্তা করিনি। জানিস, তোকে ছাড়া এই কয়েকটা দিন কেমন কেটেছে আমার। নিজেকে খুব একা একা লাগতো, কেমন যেন অসহায়। তোকে ছাড়া একটা মুহূর্ত কল্পনা করাও দায় আমার জন্য।
এর জবাবে মৌ কিছু বলেনি। সে শুধু আয়ানকে জড়িয়ে ধরেছিল। এর মধ্যে হঠাৎ করে ছাদের দরজায় কে যেন নক করে। এতে তারা দুজনেই চমকে ওঠে। মৌ তাড়াতাড়ি নিজেকে আয়ানের থেকে ছাড়িয়ে নিয়ে ভয়ে ভয়ে বলে, হায় আল্লাহ, এখন ছাদে কে আসলে? আমাদের একসাথে দেখে নিলে তো মান সম্মান কিছুই থাকবে না। এক কাজ করো, তুমি এক সাইডে লুকিয়ে পড়ো, আমি দরজা খুলে সাথে সাথে বের হয়ে এসেছে, তাকে নিয়ে নিচে চলে যাবো। হুম। আয়ান মৌয়ের এইসব কথা শুনে বলে, আরে আরে, এত হাইপার হচ্ছিস কেন? আমরা কি অপরিচিত কেউ নাকি? আমরা স্বামী স্ত্রী, সো এভাবে দেখা করাই যায়, কেউ কিছু বলবে না। না না, তাও কিছু বলা যায় না। আমাকে নিয়ে এত এরা মজা করুক, আমি তো চাই না। তুমি জলদি লুকিয়ে পড়ো তো এক জায়গায়। আচ্ছা আচ্ছা, যাচ্ছি, তুই রিল্যাক্স হ। তারপর আয়ান গিয়ে ছাদের এক কোণায় দাঁড়িয়ে থাকে। আর মৌ গিয়ে দরজা খুলে সে দেখে তার চাচি দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে মৌ কিছুটা ঘাবড়ে যায়। চাচি মৌকে দেখে বলে যে, কি ব্যাপার, এখন একা একা ছাদে কি করিস? তেমন কিছুই না, ওই একটু খোলা জায়গায় এসেছিলাম। ওইখানে অনেক মানুষজনের ভিড় তো, কেমন যেন অস্বস্তি লাগছিল, তাই আর কি। ও, তো কাউকে তো বলে যেতে হয়, তোর এভাবে আসায় সবাই তোকে খুঁজছিল। আচ্ছা, এখন তো পেয়ে গিয়েছো, চলো নিচে যাওয়া যাক। চল। ছাদে থেকে চলে আসার পর মৌ যেন হাঁফ ছেড়ে বাঁচল, কারণ আয়ানকে চাচি দেখেনি। ওইদিকে আয়ান সুযোগ বুঝে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে চলে যায়। চাচি আর মৌ রুমে এসে সবার মাঝে দাঁড়ায়। মৌয়ের চাচি আম্মুকে উদ্দেশ্য করে বলে, দেখো ভাবি, তোমার মেয়ে ছাদে গিয়েছিল হাওয়া বাতাস খেতে। এদিকে মাহি তার আম্মুর মুখে এ কথা শুনে বলে, আরে আম্মু, মৌ আপু ছাদে একটা ভাইয়ার সাথে দেখা করতে গিয়েছিল। মাহির এই কথা শুনে মৌ চোখ বড় বড় করে ফেলল। সে ইশারা করে মাহিকে বলছে চুপ হয়ে যেতে, কিন্তু সে নিজের মতো বলেই যাচ্ছে। আম্মু জানো, ওই ভাইয়াটা না আমাকে চকলেট দিয়ে বলেছিল যে মৌ আপুকে ছাদে ডেকে নিয়ে যেতে। চাচি তো মাহির এই কথা শুনে ভ্রু কুচকিয়ে একবার মাহির দিকে তাকায়, আবার মৌয়ের দিকে তাকায়। মৌ তো লজ্জায় মাথা নিচু করে আছে। মনে মনে সে বলছে, যেটার ভয় পেয়েছিল সেটাই হলো। এবার সবাই আমার ইজ্জতের ফালুদা বানাই ছাড়বে। মাহির বাচ্চা মাহি, তোকে তো আমার মন চাচ্ছে মেহেন্দির মধ্যে ছিঁড়ে দিই। উফ। চাচি বলল, কিরে মৌ, মাহি কি বলছে? কে দেখা করতে এসেছিল? কই কেউ না তো চাচি, কে দেখা করতে আসবে? এর মধ্যে আবার মৌয়ের মামাতো বোন সীমা এসে বলল, মিথ্যা বলছিস কেন? আরে চাচি, আমি বলি আয়ান ভাইয়া দেখা করতে এসেছিল। এ কথা শুনে সব একসাথে বলে উঠল। ও, এই কথা। চাচি বলল, আমাদের জামাই তো দেখছি বড়ই অধৈর্যবান মানুষ, পরশুই তো মন ভরে দেখতে পেত। সাথে আবার মামি যোগ দিল, আরে অধৈর্যবান কেন বলছেন? জামাইতে আমাদের হেব্বি রোমান্টিক মানুষ দেখছি। সীমা আবার তালে তাল মিলালো। আমাদের দুলাভাই মৌকে কত ভালোবাসে দেখছো? এতদিন কাছেই ছিল, শুধু এই কয়েকদিন আলাদা আছে, তাই দেখা করতে চলে এসেছে। এদের সব কথায় মৌ এত লজ্জা পেল যে তার এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। তাই সে দৌড়িয়ে নিজের রুমে এসে দরজা আটকিয়ে দিল। খাটে বসে সে আয়ানকে হাজারো গালি দিচ্ছে, সাথে মাহিকেও। কি দরকার ছিল এখানে আসার? 2 দিন না হয় না দেখলে কি হয়ে যেত? এই জন্য এখন সবার সামনে যেতেও লজ্জা করছে। আবার এই মাইটাও চুপ থাকলো না, এসব বলার কি দরকার ছিল? গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য সকাল থেকে 3 বাড়িতে সেই রকম তোড়জোড় চলছে। একজন এই কাজ করছে, আরেকজন সেই কাজ করছে। 11টার দিকেই অহনা আর মৌকে পার্লারে নেওয়া হলো। দুজনে একই পার্লার থেকে সাজবে। দুজনের শাড়ির রঙও একই, শুধু সাজটা ভিন্ন হবে। 1টার দিকে সাজানো শেষ হলে তারা কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা দেয়। পুরো রাস্তা অহনা বেশ টেনশনে ছিল। সে নিজেও জানে না তার এত টেনশন কেন হচ্ছে। আজকেই যদি এত টেনশন হয়, বিয়ের দিন কি যে হবে। আর মৌ তো বেশ টেনশন ফ্রি ছিল। কমিউনিটি সেন্টারে আসার পরপরই তারা নেমে যায় গাড়ি থেকে। তাদেরকে নিয়ে সোজা স্টেজে বসিয়ে দেয় মৌয়ের মামি। আয়ান আর মৌয়ের হলুদের স্টেজ একদম সামনাসামনি দিয়েছে। ফাহাদ আর অহনারও তেমনি। এতে 4 জন লাভবার্সের বেশ সুবিধাই হলো। পুরোটা সময় তারা একে অপরকে দেখতে পারবে। অহনা আর মৌকে দেখতে আজ অনেক সুন্দর লাগছে। বাঙালি স্টাইলে শাড়ি পরানো হয়েছে তাদের, আর আর্টিফিশিয়াল ফুলের গহনা পরানো হয়েছে। আর আয়ান ঘিয়া রঙের একটা পাঞ্জাবি পরেছে, সাথে হলদেটে রঙের একটা কোটি পরেছে পাঞ্জাবির উপরে।
আর ফাহাদ কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি পরেছে। দুজনকে দেখতে বেশ হ্যান্ডসাম লাগছে। সামনাসামনি বসে আছে আয়ান, মো আর ফাহাদ, অহনা। একে একে সবাই এসে বর আর কনের মুখে হালকা হলুদ ছোঁয়া দিচ্ছে আর মিষ্টি খাইয়ে দিচ্ছে। আয়ানের বেশ ভালো লাগছে এইসব, কিন্তু তার ভালো লাগার মূল কারণ হলো সে মোকে দেখতে পাচ্ছে। আয়ান আজকে একটু সুযোগ পেলেই মোয়ের দিকে তাকাচ্ছে। আয়ান তো আজকে মোকে দেখে ক্রাশ খেয়েছে। অবশ্য এমন হওয়ারই কথা, কারণ মোকে আজ দেখেই যাচ্ছে এত সুন্দর। আয়ানের এমন চাহনি মোকে বেশ লজ্জায় ফেলে দিচ্ছে, কারণ তার কয়েকজন কাজিন এসে তার কানে কানে আয়ানের এমন করে চেয়ে থাকা নিয়ে মজা করে অনেক কথা বলছে। এদিকে একটা ছেলে মোয়ের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিল, যদিও মো সেটা খেয়াল করেনি, কিন্তু আয়ান সেটা খেয়াল করেছিল। এতে তার প্রচন্ড রাগ উঠে যায়, কিন্তু সে কষ্টের রাগটা দমিয়ে রেখেছে। কারণ একে তো অনুষ্ঠান চলছে, তার উপর সেই ছেলেটা আয়ানের ফ্রেন্ডও। ছেলেটার নাম ইমন, আমেরিকায় থাকে সে। আয়ানের বিয়ে উপলক্ষে সে দেশে এসেছে। এখন সে আয়ানদের বাসাতেই রয়েছে। ইমন কেমন নজরে মোকে দেখছে তা আয়ান ভালোভাবেই বুঝতে পারছে। আয়ান যে কিভাবে নিজের রাগটা কন্ট্রোল করছে তা নিজেই জানে। আর এখন মনে হচ্ছে মোকে কোথাও লুকিয়ে ফেললে ভালো হতো। হলুদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। পুরো অনুষ্ঠানটাই বেশ ভালোভাবে কাটলো। মো আর অহনা আজকে অনেক হ্যাপি ছিল, তা তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে। সবাই এখন যে যার মতো গল্প করছে। মো অহনার সাথে গল্প করছিল। হঠাৎ করে তার হাতটা একটু আঠা টাইপের লাগছিল। প্রথমে এর কারণ মনে না করতে পারলেও পরে ঠিকই কারণটা মনে আসলো। তার ছোট একটা কাজিন তাকে মিষ্টি খাওয়াতে গিয়ে ভুলে তার হাতে ফেলে দিয়েছিল। তখন টিস্যু দিয়ে হাত মুছেছিল, কিন্তু এতে যে কোনো কাজ হয়নি তা এখন বুঝছে সে। তাই হাত ধোয়ার জন্য ওয়াশরুমের দিকে গেল মো। বেসিনে হাত ধুচ্ছে মো, কিন্তু হঠাৎ করেই ওয়াশরুমের লাইট অফ হয়ে গেল। সে ভাবলো যে হয়তো জেনারেটরে কোনো সমস্যা হয়েছে, কিন্তু এটা যে কেউ ইচ্ছা করে করেছে তা তো আর সে জানে না। কিছুক্ষণ সে দাঁড়িয়ে রইল ইলেকট্রিসিটি আসার অপেক্ষায়। হঠাৎ মোয়ের মনে হলো কে যেন তার পিছে দাঁড়িয়ে আছে। মুহূর্তে সেই ব্যক্তিটা মোয়ের কাছে এসে তাকে পিছনের থেকে জড়িয়ে ধরল। মো তো এতে খুব ভয় পেয়ে যায়, কিন্তু ভরে ভাবে যে এটা আয়ান, তাই মো ওইভাবেই ঠাই দাঁড়িয়ে রইল। কিন্তু কিছুক্ষণ পর সেই ব্যক্তিটি মোয়ের ঘাড়ে আলতো করে একটা চুমু দিল। এতে মোয়ের প্রচন্ড অস্বস্তি লাগছে। সে ভাবতে লাগলো যে আয়ানের ছোঁয়া তো কোনোদিনও এমন অস্বস্তি লাগেনি, তাহলে আজকে এমন কেন লাগছে? সে কিছু বলতে যাবে তার আগেই সে ব্যক্তিটি মোকে ছেড়ে ওয়াশরুম থেকে চলে গেল। ব্যক্তিটি চলে যাওয়ার কিছুক্ষণ পরই ওয়াশরুমের লাইট জ্বলে উঠল। মো যেন স্বস্তি ফিরে পেল, কিন্তু মাথার মধ্যে তার একটা কথাই ঘুরপাক খাচ্ছে যে এই মানুষটা আয়ানই তো নাকি অন্য কেউ। এইসব ভাবতে ভাবতে সে ওয়াশরুম থেকে বের হয়ে অহনার কাছে গেল। অহনার সাথে কথা বলতে বলতে তার নজর আয়ানের উপর পড়ল, কিন্তু আয়ানের উপর চোখ পড়তেই তার মন ভয়ে কেঁপে উঠল। কারণ সে ওয়াশরুমে যাওয়ার আগে আয়ানকে যেভাবে দাঁড়িয়ে থাকতে দেখে গিয়েছে, এখনো সে একইভাবে দাঁড়িয়ে আছে সে। এ দেখে মোয়ের মনে এখন একটাই প্রশ্ন আসছে, তাহলে কি আয়ান আসেনি সেখানে? অন্য কেউ এসেছিল? না না, অন্য কেউ আসবে, আয়ানই এসেছিল। মানুষ তো এইভাবে আবার দাঁড়িয়েও থাকতে পারে। আমিও না অযথা উল্টোপাল্টা চিন্তা করছি। সন্ধ্যার মধ্যেই সবাই সবার বাসায় চলে গেল। মোয়ের মাথায় এখনো সেই কথাই ঘুরছে। রাতে আয়ানের সাথে ফোনে কথা বলার সময় মো ভেবেছিল যে তার এই সন্দেহটা সে দূর করবে, কিন্তু আয়ান তার আগেই ফোন রেখে দেয় এই বলে যে আজকে ভালোভাবে না ঘুমালে চোখের নিচে কালি পড়ে যাবে, তখন আবার সাজ ভালো হবে না। পরের দিন অহনার আর মো সকাল সকাল পার্লারে চলে গেল, কারণ ব্রাইডাল মেকআপে অনেক সময় লাগে। তাদের সাথে মোয়ের চাচি গেল। দুপুর 12টার দিকে পার্লার থেকে সোজা কমিউনিটি হলে চলে আসলো তারা। বরপক্ষ দু পরিবার আগে থেকেই চলে এসেছিল। মোকে বধূ বেশে দেখে আয়ানের তো পুরাই ঘায়েল হয়ে গেল। মোকে আজ অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে। মেরুন কালারের লেহেঙ্গায় তাকে কোনো অপসরির থেকে কম লাগছে না। অহনাও লেহেঙ্গা পরেছে, তার লেহেঙ্গার কালার হলো লাল। দুই বান্ধবীর খুব ইচ্ছা ছিল যে বিয়েতে তারা লেহেঙ্গা পরবে। তাদের সেই ইচ্ছা পূরণও হলো। অহনাকে দেখে ফাহাদ আরেক দফা ক্রাশ খেলো। তার নজর যেন সরছেই না অহনার উপর থেকে। ফাহাদ আর আয়ানকেও আজকে অনেক হ্যান্ডসাম লাগছে। দুজনেই গোল্ডেন কালারের শেরওয়ানি পরেছে। মো আর অহনা যে যার বরকে এক নজর দেখে নিল, কারণ তারা তো আর এখন সবার সামনে এভাবে তাকিয়ে থাকতে পারবে না। সময় মতো বিয়ে পড়ানো হয়ে গেল তাদের।
এ পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল, কিন্তু বিপত্তি বাধল অহনার শ্বশুর শাশুড়ি রওনা হওয়ার সময়। কিছুতেই তার কান্না থামানো যাচ্ছে না, সে একাধারে কেঁদেই চলেছে। মৌ আর আয়ান তাকে হাজার কথা বুঝাচ্ছে, কিন্তু এতেও লাভ হচ্ছে না। দাদি আর আম্মু অহনার কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু তারাও বিফল হলো। শেষে আর কোনো উপায় না পেয়ে আয়ান আর আব্বু মিলে অহনাকে কান্নারত অবস্থাতেই গাড়িতে বসালো। অহনার কান্না দেখে দাদি আর আম্মুও কান্না করে দিল পরে। তারা এতক্ষণ কান্না করছিল না, কারণ অহনা দেখলে আরো খারাপ লাগতো তার। এদিকে মৌয়ের ভালো হয়েছে, সে কোনো প্রকার কান্নাই করেনি, কারণ সে তো আর নতুন করে শ্বশুরবাড়ি যাচ্ছে না। অবশ্য আব্বু আম্মু আর ভাইয়াকে ছেড়ে আসার সময় তার একটু কষ্ট লেগেছিল। বাসর ঘরে এক হাত ঘোমটা টেনে বসে আছে অহনা। গাড়িতে ওঠার কিছুক্ষণ পরই তার কান্নার গতি কমতে থাকে। গাড়িতে থাকার সময়টুকু সে ফাহাদের সাথে একটুও কথা বলেনি। ফাহাদও কথা বলার ট্রাই করেনি, তখন কথা বলা সমীচীন মনে করেনি সে। অহনার মনে হাজারো চিন্তা উকি দিচ্ছে, খুব ভয় লাগছে তার। যদিও সে জানে ফাহাদ অনেক ভালো মানুষ, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ছুবেও না, তারপরেও ভয় করছে। সে ভাবছে যে ফাহাদ যদি তার এমন না হয়, সে যদি তার ইচ্ছার বিরুদ্ধে তাকে টাচ করে, তখন এসব ভাবনাতেই বিভোর ছিল অহনা। হঠাৎ দরজা খোলার আওয়াজে অহনা ভাবনার জগৎ থেকে ফিরে আসে। ফাহাদ রুমে ঢুকে দরজা আটকিয়ে অহনার দিকে আগাতে থাকে। এই দেখে অহনার প্রাণ পাখি যেন উড়ে গেল। ফাহাদের আগানো দেখে সে ভয়ে চোখ বন্ধ করে ফেললো আর বলল, প্লিজ আমাকে টাচ করবেন না প্লিজ। দেখুন, আজকে বিয়ে হয়েছে, তার মানে এই না যে আজকে আমার উপর অধিকার দেখাবেন। প্লিজ প্লিজ আমাকে কিছু সময় দিন। অহনা এ বলে কিছুক্ষণ চোখ বন্ধ করেই চুপ করে থাকে। কিছু সময় যাওয়ার পর সে অনুভব করে ফাহাদ তার হাত ধরেছে। এতে সে চোখ খুলে রেগে জোরে চিল্লানি দিতে যাবে, তার আগেই ফাহাদ তার মুখ চেপে ধরে। ফাহাদ হাসতে হাসতে বলে, আরে আরে, আমি এমনি তোমার হাত ধরছিলাম, তাই বলে এভাবে চিল্লাবা তুমি? সবাই তো অন্য কিছু মনে করবে, একটুও বোঝো না। আমি হাত সারিয়ে দিচ্ছি, কিন্তু আর চিল্লানির ট্রাইও করবা না, ওকে? অহনা চোখের ইশারায় বলে ওকে। এরপর ফাহাদ অহনার মুখ থেকে হাত সরায়। এভাবে ভয় পাওয়ার কি আছে? আমাকে কি তোমার অনেক খারাপ মানুষ মনে হয়? না, আসলে তেমন কিচ্ছু না। আমার কথা মন দিয়ে শোনো, আমি তোমাকে তোমার মতের বিরুদ্ধে কখনোই স্পর্শ করব না, এটা গ্যারান্টি আমি দিচ্ছি। তুমি যেই দিন চাইবে সেই দিন আমাদের সম্পর্ক এগোবে। অহনা জবাবে শুধু বলে। মনের মধ্যে এখন বড়ই শান্তি লাগছে তার। তুমি ড্রেস চেঞ্জ করে নাও। আচ্ছা। এদিকে মৌ রুমে এসে কিছুক্ষণ বসেছিল, কিন্তু আয়ান আসলো না দেখে সে বারান্দায় গিয়ে দাঁড়ালো। এই চিন্তা সেই চিন্তা ঘুরছে তার মাথায়। সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে অহনার জন্য। না জানি কি করছে এখন, যে কান্না করছিল কখন চুপ হয়েছে আল্লাহ জানে। এই বলে মৌ একটা দীর্ঘশ্বাস ফেলে চাঁদের দিকে চেয়ে রইল। কিছুক্ষণ পর সে খেয়াল করলো কেউ শাড়ির নিচ দিয়ে তার পেটে হালকা করে হাত বুলাচ্ছে। সে বেশ বুঝতে পারলো এটা আয়ানের কাজ। আয়ান মৌকে পিছন থেকে জড়িয়ে ধরে মৌয়ের কাঁধে থুতনি রেখে দাঁড়ালো। কি এত চিন্তা করছিলি তুই? কি আর চিন্তা করবো, অহনার খুব চিন্তা হচ্ছিল। আমারও চিন্তা হচ্ছে অনেক। আমার চিন্তা হচ্ছে যে ওই বাড়িতে মানিয়ে নিতে পারবে তো, আর ফাহাদ ভাইয়াকে বুঝবে ওকে। চিন্তা করিস না এত। ফাহাদ অনেক ভালো ছেলে, ও অহনাকে বুঝবে। ঠিকই বলেছো তুমি। তো অহনাকে কান্না করতে দেখে আমার তখন খুবই খারাপ লাগছিল, কারণ সবাই ওর কাছে নতুন। আয়ান হাসির ছলে বলল, তুই কান্না করছিলি না কেন? আমি কান্না করবো কেন? আমার কি নতুন বিয়ে হচ্ছে? আমার জন্য কি সব নতুন নাকি? সেটা অবশ্যই ঠিক, সবাই নতুন, শুধু একটা জিনিস বাদে। মৌ অবাক হয়ে বলল, নতুন আবার কি? কেন, আমাদের বাসর রাত। এ কথা শুনে মৌ বেশ লজ্জা পেল। আয়ান আবারও বলল, গতবার তো আমার ভুলের জন্য সবকিছু তছনছ হয়ে গিয়েছিল। সেদিনকার কথা মনে পড়লেই আমার অনেক গিলিটি ফিল হয়। আমি কি করে পারলাম তোকে মারতে? ওসব পুরোনো কথা বাদ দাও প্লিজ। আয়ান মৌকে তার দিকে ঘুরিয়ে বলে, আচ্ছা, আমাকে কি আমার ভুলের মাসুল দিতে দিবি? তোকে পুরোপুরি আমার করে পেতে চাই, দিবি আমাকে সে অধিকার? জবাবে মৌ কিছু বলেনি। সে লজ্জায় মাথা নিচু করে ফেলে। এতে আয়ান তার জবাব পেয়ে যায়। সে মৌকে কোলে তুলে রুমে চলে আসে। আজকের রাত হয়ে যায় মৌ আর আয়ানের ভালোবাসার রাত। আর ফাহাদ আর অহনা রাত কাটায় গল্প করতে করতে। তারা সময় পার করে একে অপরকে জানতে। সকালের মিষ্টি রোদ চোখে মুখে পড়ায় ঘুম ভেঙে যায় মৌয়ের। আয়ানের বুকে মাথা দিয়ে শুয়ে আছে সে।
খুব ভালো লাগছে এভাবে আয়ানের বুকে মাথা দিয়ে ঘুমাতে। মনে হচ্ছে এভাবেই ঘুমিয়ে থাকতে, কিন্তু এত সময় ঘুমালে যে বাড়িতে আসা মেহমান ভালো চোখে দেখবে না, তা সে ভালো করেই জানে। তাই মো উঠতে চাইল, কিন্তু আয়ান এমনভাবে শক্ত করে তাকে জড়িয়ে রেখেছে যে তার ওঠার কোনো উপায় নেই। মো আস্তে করে বলছে, এমন ভাবে জড়িয়ে ধরেছে, কি বলবি মহারাজা ঘুমিয়েছে? কাউকে বলার দরকার নেই, আমাকে ঘুমাতে দে। ডোন্ট ডিস্টার্ব মি, ওকে? আয়ানের কথা শুনে মো অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল আয়ান ঘুমিয়ে আছে, কিন্তু তা তো না। মো অবাক স্বরে বলল, তুমি কখন জাগলে? আয়ান চোখ বন্ধ রেখেই বলে, কিছুক্ষণ আগে। আর তুই একটু চুপ থাকতো। আরে কিসে চুপ থাকবো? বউ মানুষ, এত দেরি করে ঘুম থেকে উঠলে বাড়িতে আসা মেহমানরা নানা কথা শোনাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চা। আর তুমি আরামসে ঘুমাও, দেয়ার ইজ নো ডিস্টার্বেন্স বলি মৌ শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার নিয়ে বের হয়ে মো ভেজা চুল নিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আয়না থেকে বিছানায় ঘুমানো আয়ানের উপর নজর পড়ল মোয়ের। আহা, কি ঘুমটাই না ঘুমাচ্ছে, মন যাচ্ছে হয় এইভাবে ঘুমায়, না হয় এর ঘুমটাই নষ্ট করে দিই। যেহেতু আমি এখন ঘুমাতে পারছি না, তাই ঘুমটা নষ্ট করাটাই বেটার। এই বলে মো দাঁত কেলিয়ে হেসে দিল। তারপর সে আস্তে আস্তে আয়ানের কাছে গিয়ে দাঁড়ালো। এরপর তার ভিজা চুল থেকে যে পানি পড়ছে তা আয়ানের মুখে ছিটিয়ে দিল। ব্যাস, পানির কয়েক ফোঁটা পড়ার সাথে সাথে আয়ানের ঘুম ভেঙে যায়। সে বিরক্তি নিয়ে চোখ খুলে দেখে মো তার সামনে দাঁড়িয়ে আছে। ভিজা চুলে শাড়ি পরিহিতা এক অপরূপ সৌন্দর্যের অধিকারী লাগছে মোকে দেখতে। মোয়ের এই রূপ দেখে আয়ানের ঘুম আর চোখে থাকলো না। ঘুমকে দূরে ঠেলে দিয়ে সে এখন মোকে দেখতে ব্যস্ত। সে এক নজরে দেখেই যাচ্ছে মোকে, আর মো এটা বুঝতে পেরে লজ্জায় সেখান থেকে চলে যেতে চাইলে আয়ান তার হাত ধরে ফেলে আর নিজের উপরে ফেলে দেয় তাকে। আয়ান মোয়ের সামনে চুলগুলো কানের পাশে গুজে দিয়ে নেশা ভরা কণ্ঠে বলে, সকাল সকাল এমন রূপে না আসলে কি হতো না তোর? সুন্দর ঘুমটা তো নষ্ট করে দিলি তুই। আমি তো তোমার ঘুমটা নষ্ট করার জন্যই এমন করেছি। আর কোনো ওয়ে কি নেই ঘুম নষ্ট করার? আর নেই, পানির ছিটানোই বেস্ট ওয়ে। কিন্তু যাই বলিস, এভাবে ঘুম ভাঙানোর আমার কাছে বেশ ভালো লেগেছে। এক কাজ করবি, প্রতিদিন সকালে এভাবে আমার ঘুম ভাঙাবি। মো এটা শুনে নিজেকে আয়ানের কাছ থেকে জোর করে ছাড়িয়ে নিয়ে বলে, বারে শখ কত, প্রতিদিন এইভাবে ঘুম ভাঙাবো? আমার তো আর কাজ নেই, তাই না? এক কাজ করবো না নি, প্রতিদিন এক মগ করে, দরকার পড়লে এক বালতি করে পানি ঢালবো ঘুম ভাঙানোর জন্য, কি বলো? আরে আরে, এমন করছিস কেন? আমি না তোর স্বামী, আমি যেভাবে চাইবো সেভাবে আমার ঘুম ভাঙাবি না? না পারলাম না, এখন উঠো তো, আমি নিচে গেলাম, দেখি উঠেছে নাকি। এ বলে মো মাথায় ঘোমটা দিয়ে নিচে গেল। সে গিয়ে দেখলো এখনো কেউ বের হয়নি রুম থেকে। এখন যেহেতু কেউ বের হয়নি রুম থেকে, তাহলে আমি একটু অনার সাথে কথা বলে নিই। এরপর মো রুমে এসে দেখলো আয়ান এখনো শুয়ে আছে। এ দেখে সে কিছু না বলে ফোনটা নিয়ে বারান্দায় চলে গেল অহনাকে ফোন করতে। প্রথমবার রিং হওয়ায় ফোন ধরেনি অহনা। দ্বিতীয়বার রিং হওয়ার কিছুক্ষণ পরে ফোন রিসিভ করে অহনা। ঘুম মিশ্রিত কণ্ঠে হ্যালো বলে সে। মো শুনে বলে, কি ব্যাপার অহনা, এখন উঠিসনি ঘুম থেকে? ফাহাদ ভাই কি কাল রাত্রে ঘুমাতে দেয়নি? মোয়ের কথা শুনে অহনা শোয়া থেকে উঠে বারান্দায় চলে যায়। তোর আউল ফাউল কথাবার্তা বন্ধ করতো, এমনিতেই সকালের ঘুমটা ভেঙে দিলি। আর তুই যা মনে করছিস এমন কিচ্ছু কালকে হয়নি, বুঝলি? সবাই কি আর তোর মতো নাকি? অহনার এই কথা শুনে মো আর কিছু বলতে পারে না। অহনা আবার বলে, তোরা দুজন তো কালকে রাতে ঘুমাসনি মনে হয়, তারপরও এত তাড়াতাড়ি উঠলি কিভাবে? ওসব কথা বাদ দে তো, বচত মেয়ে একটা। তুই জলদি গিয়ে রেডি হয়ে রুম থেকে বের হয়ে সব মেয়েদের সাথে পরিচয় হ। সেটা তো আমি করবোই নে, এই আবার বলা লাগে নাকি? বাপ্পা, মেয়ে তো দেখি সবই জানে। তা নয় তো কি। আচ্ছা যাও তাহলে, পরে কথা বলছি। এরপর মো রুমে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। আয়ান এখনো শুয়ে আছে। এ অবস্থাতেই সে বলে, আহনা ঠিক আছে তো? একদম ঠিক। আর তুমি কখন উঠবে বলো তো? আরে আরে, উঠছি। এমন করছিস কেন? মো আর কিছু না বলে নিচে গেল। গিয়ে দেখলো প্রায় সবাই ঘুম থেকে উঠে গিয়েছে। এ দেখে মো রান্নাঘরে সবার জন্য চা বানাতে গেল। চা বানাতে বানাতে আয়ানও নিচে চলে আসলো। এসেই ওর কাজিনদের সাথে আড্ডা দেওয়া শুরু করলো। বড়রা সব নিজেদের মতো কথাবার্তা বলছে। চা বানানো শেষে সবাইকে চা দিল মো। আয়ানের কাছে গিয়ে প্রথমে তাকে চা দিল, এরপর বাকি সবাইকে।
এর মধ্যে ইমনও আছে। আয়ানের কিছু কাজিন আছে আয়ানের এইজের, কিছু আছে তার থেকে ছোট। সবাই মৌয়ের হাতে বানানো চা খেয়ে মৌয়ের প্রশংসা করতে লাগলো। ইমনও মৌয়ের হাতের চা খেয়ে খুব ইমপ্রেস। সে বারবার মৌয়ের দিকে তাকাচ্ছে, এটা মৌ খেয়াল করছে আর আয়ানও। ইমনের এভাবে তাকানোতে মৌয়ের অনেক অস্বস্তি বোধ হতে থাকে। সে চলে যাবে, কিন্তু তার আগেই ইমন বলল। আরে মৌ, তুমি চলে যাচ্ছ কেন? আয়ান ইমনের কথা শুনে খুব রেগে গেল। সে রাগত স্বরে বলল, ইমন, তুই মৌকে নাম ধরে কেন ডাকছিস? ও তোর ভাবি হয়। কিছুই হবে না রে। মৌ তো এজের দিক থেকে আমার ছোট। ছোট তো কি হয়েছে, সম্পর্কের দিক দিয়েও তোর ভাবি হয়। সো ওকে ভাবি বলে রাখবি। সরি। আচ্ছা, ভাবি বলেও ডাকবো। তো মৌ ভাবি, আপনি আমাদের সাথে বসুন, কিছু কথাবার্তা বলি। মৌ স্বাভাবিকভাবেই বলে। না ভাইয়া, থাক, আমি এখন বুঝতে পারবো, আমার কিছু কাজ আছে। মৌয়ের কথা শুনে ইমন আর কথা বাড়ালো না। দিনটা ভালো মতোই কাটলো সবার। পরের দিন একে একে সবাই যে যার বাসায় যাওয়া শুরু করলো। মেহমান বলতে এখন শুধু ইমনই আছে। সে প্ল্যানিং করেছে আরো 1 সপ্তাহ থাকবে দেশে। তার এই প্ল্যানিং শুনে আয়ান আর মৌ কারোরই ভালো লাগলো না। তারা কেউ চাচ্ছে না যে ইমন থাকুক, কিন্তু কিছুই করার নেই। আয়ান আজকে থেকে অফিসে যাওয়া শুরু করলো। তার মন একদমই মানছিল না মৌকে একা রেখে যেতে। যদিও বাসায় তার আম্মু আর দাদি আছে, তবুও মনের মধ্যে একটা ভয় থেকেই যায়। তাই অফিসে গিয়ে সেই সুযোগ পেলেই মৌয়ের সাথে কথা বলছে। আয়ান মনে মনে ভাবে, এভাবে টেনশন করা চায় না। আজকে বাসায় গিয়ে আমি ইমনকে চলে যেতে বলবো, এতে সে যা মনে করার করুক। এরপর আয়ান আবার অফিসের কাজে মন দিল। বিকেলে মৌ ছাদে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে সে আম্মু আর দাদির সাথে গল্প করে আসলো। বিকালের পরিবেশটা উপভোগ করার জন্য সে ছাদে এসে দাঁড়ালো। কিছুক্ষণ পরে আয়ানের ফোন আসলো। কি করছিস তুই? তেমন কিছুই না, ছাদে দাঁড়িয়েছি। ও আচ্ছা, ইমন কোথায়? আয়ানের এই প্রশ্নে স্পষ্ট উদ্বিগ্ন বুঝতে পারলো মৌ। সে বলল, উনি রুমেই আছে, দুপুরে খাবার পর থেকে রুমে আছে। ও ভালো। আচ্ছা, তুমি কোথায়, কখন আসবে? এই তো কেবল বের হলাম অফিস থেকে, আসছে আমি। ঠিক আছে। বলে মৌ ফোন রেখে দেয়। এভাবে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছে সে। হঠাৎ কেউ পিছন থেকে তাকে জড়িয়ে ধরলো। এতে মৌ প্রচন্ড ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবলো এটা আয়ান হতে পারে না, কারণ এত তাড়াতাড়ি অফিস থেকে আসা সম্ভব না। এই চিন্তা করে এক অজানা আতঙ্কে মৌয়ের বুক কেঁপে উঠল। পিছনে থাকা ব্যক্তিটাকে দেখার জন্য মৌ এক ঝটকায় সেই ব্যক্তিটা থেকে নিজেকে ছাড়িয়ে নিল। সামনে দাঁড়ানো ব্যক্তিটাকে দেখে মৌয়ের ভয়ে কলিজা শুকিয়ে এলো, কারণ তার সামনে থাকা মানুষটা আর কেউ না, বরং ইমন। ইমনকে নিয়ে তার যে ব্যাড ভাইবটা ছিল তা আজকে সত্য হলো। মৌ ঘৃণা ভরা দৃষ্টিতে ইমনের দিকে তাকিয়ে আছে। ইমন তা দেখে মৌকে বলল, আরে বেবি, এমন নজরে আমাকে দেখো না তো, আমি তো ঘায়েল হয়ে যাচ্ছি। মৌ আগত স্বরে বলল, আপনার সাহস কি করে হয় আমাকে ছোঁয়ার? এতে সাহসের কি আছে বেবি? আমার ইচ্ছা করেছে তাই তোমাকে জড়িয়ে ধরেছি। আর এটা কি প্রথমবার নাকি যে তুমি এমন বিহেভ করছো? মৌ এই কথা শুনে অবাক হয়ে যায়। মানে, কি বলতে চাচ্ছেন আপনি? আরে হলুদের দিনের কথা কি তুমি ভুলে গিয়েছো? সেদিন তো আমিই তোমাকে জড়িয়ে ধরেছিলাম। ইমনের কথা শুনে মৌ তো মনে হয় আকাশ থেকে পড়ল। সত্যিই সে ওই দিনকার ঘটনা ভুলে গিয়েছে। এক প্রকার জোর করেই বলেছে সে এটা। এই ভেবে নিজেকে বুঝিয়েছে যে ওইটা আয়ান ছিল, কিন্তু আজকে সে ভুল প্রমাণিত হলো। সে মানুষটা আয়ান না, বরং ইমন ছিল। মৌ ঘৃণা ভরা কণ্ঠে বলে, তার মানে আপনি সেদিন এই যখন কাজটা করেছিলেন? জঘন্যের কি দেখলে তুমি? আমেরিকায় তো এসব নর্মাল। এটা আপনার আমেরিকা না যে এসব করবেন আপনি। আর আমি বিবাহিত, আপনার বন্ধু স্ত্রী। এটা জানার পর আপনি কি করে পারলেন এমনটা করতে? ওসব বন্ধুর ওয়াইফ বাদ দাও তো। তোমাকে হলুদের দিন দেখেই আমার তোমাকে অনেক পছন্দ হয়ে গিয়েছিল। তারপর থেকে আমার করে পেতে ইচ্ছে করে, তোমাকে ফিল করতে ইচ্ছে করি। ইমনের এইসব ফালতু কথা শুনে মৌ নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। রাগে ইমনের গালে একটা চড় বসিয়ে দিল। এতে ইমন প্রচন্ড রেগে যায়। সে মৌয়ের হাতটা ধরে ফেলে। হাতটাকে মৌয়ের পিঠের দিকে পেঁচিয়ে ধরে সে। তোমার সাহস তো কম না, আমাকে থাপ্পড় মারলে তুমি। এর ফল তো ভোগ করতেই হবে তোমাকে। এদিকে মৌ ব্যথায় কুকড়ে যাচ্ছে। সে আকুতি করে বলে, প্লিজ আমার হাতটা ছাড়ুন। না, আমি তোর হাতটা আজকে ছাড়বো না, তোকে উচিত শিক্ষা দিতে হবে।
আমি আয়নকে সব বলে দিব। এরপর আপনার অবস্থার জন্য আপনি দায় থাকবেন। সেই অবস্থায় তুমি থাকলে তো আয়ানকে কিছু বলবে? মৌ কিছু বলতে যাবে কিন্তু পারে না, কারণ ইমন তার মুখ চেপে ধরেছে। ইমন মৌকে কোলে তুলে নিতে যাবে, কিন্তু তার আগেই কেউ ইমনের নাক বরাবর জোরে একটা খুশি মারে। এতে সে তাল সামলাতে না পেরে পড়ে যায়, আর মৌ ছাড়া পেয়ে যায়। তাকে কে মেরেছে এটা দেখার জন্য চোখ তুললে সে দেখে আয়ান দাঁড়িয়ে আছে। মৌ আয়ানকে দেখে সাথে সাথে তাকে শক্ত করে জড়িয়ে ধরে আর খুব জোরে জোরে কান্না করতে থাকে। আয়ান একদিকে মৌকে সান্ত্বনা দিচ্ছে, আরেকদিকে ইমনকে ইচ্ছা মতো গালি দিচ্ছে। তোর বুকের পাঠা তো খুব বড় রে ইমন, তুই আমার ভালোবাসার দিকে খারাপ নজরে দিচ্ছিস। ইমন বলে, আরে দোস্ত, তুই ভুল বুঝছিস। আমি তো মৌ ভাবির ডাকে ছাদে আসি। এইটুকুই বাকি ছিল আয়ানের রাগে ঘি ঢালার জন্য। সে মৌকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে এমনকি ইচ্ছা মতো মারতে থাকে। এমন মারা মারছে যে আর কিছুক্ষণ পর হয়তো সে মারা যাবে, এমন অবস্থা তার। মৌ তা বুঝতে পেরে আয়ানকে থামাতে চেষ্টা করে। সে কান্না করতে করতে বলে, আয়ন, আয়ন ওকে ছেড়ে দাও প্লিজ, ও মারা যাবে তো। আয়ান ইমনকে মারতে মারতেই বলে, মারা যাক, ওর মতো মানুষের দরকার কি বেঁচে থাকার? আয়ন প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো, পরে আমাদের সবাইকে সমস্যায় পড়তে হবে। ময়ের এই কথায় আয়ান ইমনকে ছেড়ে দেয়। ইমনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, উঠে দাঁড়ানোর শক্তি নেই তার। আয়ান ইমনের কলার ধরে টানতে টানতে ছাদ থেকে নিচে নিয়ে এনে আসে। নিচে এসে এসে দাদি আর আম্মুকে জোরে জোরে ডাকতে থাকে। আয়ানের এমন ডাকে যে যার রুম থেকে বেরিয়ে আসে। তাদেরকে দেখে আয়ান পুলিশের কাছে ফোন দিয়ে আসতে বলে। এদিকে মৌ কান্না করেই যাচ্ছে। তার কান্না দেখে দাদি আর আম্মু তার কাছে গিয়ে কান্না করার কারণ জিজ্ঞাসা করে। মৌ কিছু বলতে পারে না। আয়ান রেগে বলে, তোমরা ছিলে কোথায়? এই বাড়িতে যে একটা পশু কারোর উপর ছাপিয়ে পড়তো, সেটা তো তোমরা জানতেই পারতে না। আয়ানের আম্মু অবাক হয়ে বলে, কি বলছিস তুই? তোমরা তো কিছুই জানো না। এই ইমন আজকে সুযোগ বুঝে ময়ের কাছে গিয়েছিল। আমি যদি সময় মতো না আসতাম তাহলে তো একটা অঘটন ঘটে যেত আজকে। দাদি বলে, এসব কি যাতা বলছিস? ইমন এ কাজ করবে কেন? করবে কেন মানে? করার চেষ্টা করছে। আমার তো হলুদের দিন থেকেই ময়ের উপর ওর নজর ভালো লাগছিল না। আবার বিয়ের পরের দিনও ও কেমনভাবে ময়ের সাথে কথা বলছিল, এটা আমার একটুও ভালো লাগেনি। আজকে আমি ভেবেছিলাম অফিস থেকে এসে ইমনকে চলে যেতে বলবো এইখান থেকে, কিন্তু তার আগেই তো এসব কাণ্ড হয়ে গেল। বলে আয়ান ইমনের দিকে তাকালো। সে এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। মৌকে দাদি আর আম্মু মিলে সান্ত্বনা দিচ্ছে। মৌ কান্না থামিয়ে বলে ওঠে, শুধু আজকেই না, এর আগেও এমন করেছেন উনি। মৌয়ের কথায় আয়ানের রাগ যেন আরো বেড়ে গেল। সে মৌকে প্রশ্ন করে, এর আগে কবে এমন হয়েছিল? আয়ানের প্রশ্ন শুনে মৌ হলুদের দিনের সব ঘটনা বলে। আয়ান তো এই শুনে খুব রেগে যায়। সে মৌকে ধমক দিয়ে বলে, আমাকে আগে বলিসনি কেন? আয়ানের ধমকে মৌ কেঁপে ওঠে। সে কাঁপা স্বরে বলে, আমি জানতাম না যে ওটা তুমি ছিলে না। আমার প্রথমে একটু সন্দেহ ছিল, তো আজকে যখন উনি বললেন যে ওটা উনি ছিলেন, তখন আমার সন্দেহ সত্যি রূপ নেয়। এ বলেই মৌ আবার কান্না শুরু করে দেয়। এর মধ্যে পুলিশ চলে আসে। তারা ইমনকে নিয়ে চলে যায় আর আয়ানকে রিপোর্ট ফাইল করার জন্য থানায় আসতে বলে। পুলিশের চলে যাওয়ার পর আয়ান মৌয়ের কাছে এসে তার মাথায় হাত বুলায়। মৌ তো এরপর আয়ানকে ধরে খুব কান্না শুরু করে দেয়। এত কান্না করিস না তো, আল্লাহর রহমতে কিছুই হয়নি তো, সময় মতো চলে এসেছিলাম তো আমি। আয়ানের কথা মৌয়ের কান পর্যন্ত পৌঁছেছে নাকি কে জানে, সে তার কান্না থামালো না। আয়ান আর কোনো উপায় না পেয়ে মৌকে কোলে করে রুমে নিয়ে এসে শুয়ে দিল আর আম্মু এবং দাদিকে বলল, তোমরা দুজন ওর কাছেই থাকো, আমি থানা থেকে আসি। দাদি বলে, আচ্ছা, সাবধানে যাবি, আর মোয়ের চিন্তা করিস না, আমরা ওর খেয়াল রাখবো। এরপর আয়ান থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর আম্মু মৌকে একটা ঘুমের ওষুধ খাইয়ে দেয়। তাই মৌয়ের কান্না থেমে যায় আর সে গভীর ঘুমে তলিয়ে পড়ে। এই ঘটনার পর থেকে মৌ অনেক চুপচাপ হয়ে যায়। খুব প্রয়োজন ছাড়া সে রুম থেকে বের হয় না, কারণ এই জায়গাটাই তার কাছে সবচেয়ে নিরাপদ মনে হয়। আয়ান আম্মু দাদি সবসময় চেষ্টায় থাকে যে তাদের কোনো কাজের মাধ্যমে যাতে সেদিনকার ঘটনাটা মৌয়ের মনে না পড়ে। আয়ান মৌকে বাইরে ঘুরতে নিয়ে যায়। প্রতিদিনই তারা কোথাও না কোথাও যেত। একদিন রেস্টুরেন্টে যেত, তো একদিন পাশের পার্কে ঘুরতে যেত। আয়ান এসব করতো যাতে মৌ একটু হাসি খুশি থাকে। সে চাইতো মৌ আগের মতো দুষ্টুমি করুক, হাসি খুশি থাকুক। কিন্তু মৌয়ের আগের মতো কিছুই হলো না। প্রথম প্রথম ঘুমের মধ্যেও খারাপ স্বপ্ন দেখতো সে। অবশ্য কিছুদিন পরেই তা ঠিক হয়ে যায়।
অহনা এইসব শুনে মোয়ের কাছে ছিল 4 দিনের মতো। সারাটা দিন তারা গল্প করত। অহনার জন্য মো কিছুটা ঠিক হয়ে যায়। 4 দিন পরেই অহনা নিজের বাসায় চলে যায়। এভাবে দেখতে দেখতে 1 মাস কেটে যায়। মো এখন মানসিকভাবে সুস্থ হলেও বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে সে কিছুটা অসুস্থ। কয়েকদিন যাবৎ সে ভালোভাবে কিছু খেতে পারছে না। খাবার মুখের কাছে নিলেই গন্ধে বমি করে দেয়। আয়ান তো ভেবেছে মোর মুখে রুচি চলে গিয়েছে। সে অবশ্য ডক্টরের কাছে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু মো চায়নি। আজকে সকাল থেকে মোয়ের বেশ খারাপ লাগছে শরীর। কোনো মতে নাস্তা বানিয়েছে আজকে সে। আয়ানকে অফিসের জন্য বিদায় দিয়ে রুমে এসে শুয়ে পড়ল মো। আম্মু আর দাদি জিজ্ঞাসা করলে সে বলে এমনি একটু দুর্বল লাগছে। এদিকে আয়ান অফিসে এসে নিউজ পাই যে তার প্রমোশন হয়ে গিয়েছে। এই খবর শুনে সে অনেক খুশি হয়। নিজের কেবিনে এসে নিজেই নিজেকে বলছে, এত বড় খুশির নিউজ মুখে বলবো না, ফোনে বাসায় গিয়ে সারপ্রাইজ দিব। এখন তাড়াতাড়ি আমি আমার বিজনেস শুরু করতে পারবো। এরপর আয়ান নিজের কাজে মনোযোগ দেয়। মো দুপুরের দিকে ঘুম থেকে উঠে এসে ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। 1টা বাজে? আমি এতক্ষণ ধরে ঘুরলাম, কেউ কি ডাকেনি আমাকে? এরপর মো উঠে সোজা রান্নাঘরে চলে যায়। গিয়ে দেখে আম্মু রান্না করছে আর দাদি ডাইনিং এ বসে কি একটা যেন কাজ করছে। মো গিয়ে আম্মুকে বলে, আম্মু, ডাকুনি কেন আমাকে? ডাকবো কেন শুনি? শরীর খারাপ ছিল তাই ডাকিনি। কিসের শরীর খারাপ? ওসব কিছুই না, তুমি কি একটু বসো, বাকি যা কাজ আছে আমি করছি। আরে বাকি আর কিছুই করার নেই, সব রান্না শেষ। আচ্ছা, আমি তাহলে সব গুছিয়ে নিচ্ছি। ঠিক আছে দে। মো ঠিকঠাক মতোই কাজ করছিল, কিন্তু হঠাৎ করে ওর মাথাটা হালকা ঘুরে সে পড়ে যেত যদি না পাশের রান্নাঘরে দেয়াল ধরতো। এটা দেখে আম্মু এগিয়ে এসে ধরে ওকে। বললাম যে কাজ করা দরকার নেই, তাও তো আসলি কাজ করতে। দেখলি তো পড়েই যেতি এখন। মো কিছুই বলল না। এর মধ্যে দাদি চলে আসলো রান্নাঘরে। তিনি মোকে বললেন ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসতে। মো সোফায় বসতে যাবে, কিন্তু তার আগে অজ্ঞান হয়ে গেল আর সোফার উপর গিয়ে পড়ল। এই দেখে দাদি আর আম্মু তাড়াতাড়ি এগিয়ে মোয়ের কাছে আসলো। মোয়ের মুখে পানির ঝাপটা দিল দাদি, কিন্তু জ্ঞান ফেরল না। তাই আর দেরি না করে আম্মু ডক্টরের কাছে ফোন দিল। এদিকে আয়ান তো অফিস থেকে আসার সময় সবার পছন্দের খাবার নিল। মোয়ের জন্য একটা হলুদ শাড়ি নিল, কিন্তু বাসায় এসে সে অবাক হলো ওদের ফ্যামিলি ডক্টরকে দেখে। সে দেখলো ডক্টর আফজাল সোফায় বসে মোয়ে চেক আপ করছে, আর পাশে আব্বু আম্মু আর দাদি দাঁড়িয়ে আছে। ডক্টরকে দেখে আয়ান সব ফেলে মোয়ের কাছে ছুটে গেল। আফজাল আঙ্কেল, মেয়ের কি হয়েছে? হয়েছে তো অনেক কিছুই, হবে অনেক কিছু। কি বলছেন আঙ্কেল? দোস্ত, তুই তো এবার আরো বুড়ো হয়ে যাবি। ভাইজান একটু ভালোভাবে বলেন কি হয়েছে ওর। আঙ্কেল প্লিজ তাড়াতাড়ি বলেন, খুব টেনশন হচ্ছে। আরে কেউই বুঝছে না। আরে ভাই, তোমাদের ঘরে ছোট মেহমান আসছে, মানে মৌ মা হবে। এ কথা শুনে সবাই খুশিতে আত্মহারা। আয়ানের তো খুশিতে চোখ দিয়ে পানি চলে এসেছে। এর মধ্যে মোয়ের জ্ঞান ফেরে। তার চোখ প্রথমেই আয়ানের উপর যায়। আয়ানকে কান্না করতে দেখে মো অবাক হয়ে যায়। আয়ান, তুমি কান্না করছো কেন? মারে, তুই এত বড় খুশি সংবাদ শুনলি আমাদের। আমার যে কি খুশি লাগছে, আমাকে বড় দাদি বলবে, কেউ খেলবে আমার সাথে। এই বলেই দাদি মোয়ের কপালে একটা চুমু দেয়। আয়ান এসে বলল, ইউ আর গোনা বি পার্সেন্টস। এই কথা শুনে মো খুব খুশি হলো। সে খুশিতে আয়ানকে জড়িয়ে ধরল। আশেপাশে যে মানুষ আছে সেটা তার খেয়ালই নেই। আফজাল আঙ্কেল শুকনো কাশি দিয়ে বললেন, পরে আরো সময় পাবে মা। এই কথা শুনে মো লজ্জায় আয়ানকে ছেড়ে দেয়, আর সবাই মুচকি হাসতে থাকে। হঠাৎ আয়ানের মনে আসলো সে তার প্রমোশনের কথা বলেনি, তাই সে সবার উদ্দেশ্যে বলল, আজকে আমার প্রমোশন হয়েছে, এবার আমি আমার বিজনেসটা শুরু করতে পারবো। এই কথা শুনে সবার খুশির মাত্রা আরো বেড়ে গেল। আব্বু বলল, এই বাচ্চাটা আমাদের জন্য অনেক লাগে, কারণ একদিকে এই বাচ্চাটা আসার সংবাদ শুনলাম, আবার একদিকে তোর প্রমোশনের সংবাদ শুনলাম। সত্যি এই খুশি দ্বিগুণ হয়ে গেল। এরপর আম্মু এসে সবাইকে মিষ্টি মুখ করালো। এভাবে কেটে যেতে লাগলো সময়। 2 সপ্তাহ পর পরই মুখে চেক আপের জন্য ডক্টরের কাছে নিয়ে যেত আয়ান। কখনো সে বিজি থাকলে অহনা নিয়ে যেত। সব চেক আপ ফাহাদের হসপিটালেই করানো হচ্ছে। প্রেগন্যান্সির 3rd মান্থে মো জানতে পারলো যে তার প্রেগন্যান্সিতে বেশ কিছু কমপ্লিকেশনস আছে। সেদিন সে একাই চেক আপ করাতে গিয়েছিল, কারণ আয়ানের মিটিং ছিল আর অহনার শ্বশুর বাড়িতে মেহমান এসেছিল। কমপ্লিকেশনসের কথা শুনে মো খুব ভয় পেয়ে যায়। ডক্টরের সাথে কথা বলে অবশ্য কিছুটা টেনশন ফ্রি হয়েছিল, কারণ ডক্টর বলেছিল যে মো যদি সবকিছু মেনে চলে
নিজের পুরোপুরি খেয়াল রাখে তাহলে আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। মো বাসার কাউকে তার এই প্রবলেমের কথা বলল না, কারণ সবাই অনেক টেনশন করবে। সে সম্পূর্ণ নিজের খেয়াল রাখছে, ভালো মতো খাবার খাচ্ছে আর আল্লাহর কাছে দোয়া করছে। নিজের মধ্যে একটা অস্তিত্বকে অনুভব করতে পেরে মোয়ের আলাদা এক রকম সুখ অনুভূত হচ্ছে। মা হওয়ার যে একটা সবচেয়ে সুখকর আলাদা একটা অনুভূতি, তা মো উপলব্ধি করতে পারছে। সে এখন একটা বিষয়কেই গুরুত্ব দিচ্ছে, যা হয়ে কিছু হয়ে যাক, সে এই বাচ্চাটাকে কিছুই হতে দেবে না। কষ্ট সহ্য করে হলেও তাদের বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখাবে। আয়ান, আম্মু, দাদি নিজেদের সর্বোচ্চ চেষ্টাটুকু করে যাচ্ছে যাতে মোহের কোনো কষ্ট না হয়। মোহের প্রেগনেন্সির এখন প্রায় 7.5 মাস চলছে। এই 7.5 মাসে অনেক কিছু বদলেছে। মোয়ের পেট স্বাভাবিকের চেয়ে বেশ বড় হয়ে গিয়েছে, তার নড়াচড়া আগের থেকে একটু কমে গিয়েছে। আয়ান মোয়ের সুবিধার জন্য তাদের রুম শিফট করে নিচে এনেছে। এতে করে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয় না বলে রিস্ক কম। অবশ্য মো প্রতিদিনই ছাদে যায়। প্রতিদিন ছাদে যাওয়া তার একটা রুটিন হয়ে গিয়েছে। বিকালের প্রকৃতি তার অনেক ভালো লাগে এবং সে মনে করছে এই অভ্যাসটা হয়তো বেবির হেলথের জন্য বেশ ভালো। আজকেও তার ব্যতিক্রম হয়নি। দুপুরে খাওয়া দাওয়ার পর রুমে এসে কিছুক্ষণ বসে সে। এরপর আম্মু রুমের দিকে গিয়ে দেখে তিনি ঘুমিয়ে আছেন। দাদি রুমে গিয়েও একই জিনিস দেখে সে। তাই সে ভাবলো একা একাই ছাদে যাবে। কিছুই ভালো লাগছে না তার আজকে। অজানা এক কারণে সকাল থেকে মনের মধ্যে কেমন যেন করছে। তাই সে ভাবলো হয়তো ছাদে গিয়ে খোলামেলা পরিবেশে কিছুক্ষণ থাকলে সব ঠিক হয়ে যাবে। তাই সে ছাদের উদ্দেশ্যে রওনা হলো। অনেকক্ষণ যাবৎ সে ছাদেই সময় কাটালো। আসরে নামাজ পড়ার কিছুক্ষণ পরে সে নিচে আসার জন্য সিঁড়ি দিয়ে নামছে, কিন্তু নিচে নামার 4 সিঁড়ি আগেই ঘটলো বিপদ। কিভাবে যেন হঠাৎ করে মোয়ের পা স্লিপ কাটলো আর সে সিঁড়ি থেকে নিচে পড়ে গেল। সিঁড়ির রেলিং ধরেছিল কিন্তু তাও লাভ হলো না। পড়ার সাথে সাথেই সে এক গগন বিদারী চিৎকার দিল। সে নিচে উপর হয়ে পড়েনি, পড়েছে এক পাশ হয়ে। তাই ডিরেক্ট পেটের সামনে ব্যথা লাগেনি, ব্যথা লেগেছে পেটের এক সাইডে। মোয়ের চিৎকার শুনে যে যার রুম থেকে ছুটে আসলো। দুজনই নামাজ পড়ছিল। আম্মু আর দাদি রুম থেকে বের হয়ে যা দেখলো তাতে ওনারা কেউই প্রস্তুত ছিল না। তারা দেখলো মো পেটে হাত দিয়ে কান্না করে যাচ্ছে। ওনারা তাড়াতাড়ি মোয়ের কাছে এলো। এর মধ্যে আয়ানও অফিস থেকে চলে আসলো। সে অনেকদিন যাবৎ মাগরিবের আগেই বাসায় চলে আসে। আয়ান বাসায় ঢুকেই মোকে এই অবস্থায় দেখে ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি মোয়ের কাছে গিয়ে তাকে কোলে তুলে নিল। কোলে নেওয়ার সময় অবশ্য অনেক কষ্ট হয়েছিল, কিন্তু এ অবস্থায় তো মো হেঁটেও যেতে পারবে না। আয়ান মোকে কোলে নিয়ে গাড়ির উদ্দেশ্যে হাঁটা দিল। আম্মু আর দাদিও তার পিছে পিছে আসলো। এদিকে মো ব্যথায় চিৎকার আর কান্না করেই যাচ্ছে। আয়ান তাড়াতাড়ি গিয়ে পিছনের সিটে মোকে শুয়ে দিল আর পিছনের সিটে বসলো আম্মু আর সামনে দাদি আর আয়ান। মো কান্নার জন্য কথাও বলতে পারছে না, কিন্তু মনে মনে সে দোয়া দরুদ পড়ে যাচ্ছে আর আল্লাহকে ডেকে যাচ্ছে যাতে এই বেবিটার কিছু না হয়। আয়ান গাড়ি স্টার্ট দেওয়ার আগে ফাহাদকে ফোন করলো। হ্যালো ফাহাদ, একটা সমস্যায় পড়ে গিয়েছি। কি সমস্যা আয়ান? আমি বাসায় এসে দেখি যে মৌ সিঁড়ির কাছে পড়ে আছে, ব্যথায় চিৎকার করছে সে। আমি তাড়াতাড়ি তোমাদের হাসপাতালে নিয়ে আসছি। ফাহাদ উদ্বিগ্ন কণ্ঠে বলল, আয়ান, তুমি চিন্তা করো না, মৌ ভাবিকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে আসো। আমি ডক্টরকে বলে ওটি রেডি করাচ্ছি। আয়ান আর কিছু না বলে গাড়ি স্টার্ট দেয়। এদিকে মোয়ের কান্নার গতি বেড়েই যাচ্ছে। দাদি মোয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বারবার আর দোয়া দরুদ পড়ছে। এদিকে আম্মুও দোয়া দরুদ পড়ছে। কিছুক্ষণের মধ্যে আয়ানরা হসপিটালে পৌঁছে গেল। হসপিটালে পৌঁছে সে মৌকে কোলে করে স্ট্রেচারে শুয়ে দিল। নার্সরা মৌকে তাড়াতাড়ি ওটির দিকে নিয়ে গেল। পিছে পিছে আয়ান, দাদি আর আম্মুও আসছে। মৌকে অপারেশনের জন্য নিয়ে গেল। ইতোপূর্বে অহনাও হসপিটালে পৌঁছে গিয়েছে। ফাহাদ মোয়ের খবর জানার সাথে সাথে অহনাকে ফোন দিয়ে হসপিটালে আসতে বলে। আয়ান মোয়ের এই কথা কাউকে জানায়নি। টেনশনে সে ভুলেই গিয়েছিল, সবাইকে ফোন করে এই অ্যাক্সিডেন্টের কথা ভুলেই গিয়েছিল। তাই অহনা ফোন দিয়ে মোয়ের পুরো পরিবার আর তার আব্বুকে হসপিটালে আসতে বলে। অহনা এক নজর আয়ানের দিকে তাকালো। আয়ানকে এখন বিধ্বস্ত লাগছে দেখতে। চোখের দিকে তাকাতেই বোঝা যাচ্ছে সে কিছুক্ষণ বাদেই সে কান্না করে দিবে। এদিকে আম্মু নিঃশব্দে কান্না করে যাচ্ছে, কিন্তু এদিক দিয়ে দাদি বেশ শক্ত আছেন। তিনি সবার সামনে কান্না করেন না, কারণ এই ধরনের কঠিন পরিস্থিতিতে যদি তিনিই নিজেকে সামলাতে না পারেন তাহলে ছোটদেরকে সামলাবে। অহনা গিয়ে তার আম্মুর পাশে বসলো আর দাদি আয়ানের কাছে গেল। আয়ান একভাবে ওটির দরজার দিকে তাকিয়ে আছে।
দাদি আয়ানের কাঁধে হাত রাখলো। আয়ান কারোর উপস্থিতি বুঝতে পেরে সামনে ঘুরে দাদিকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিল। দাদি, আমার খুব টেনশন হচ্ছে। এত টেনশন নিস না, আল্লাহর কাছে দোয়া কর, সব ঠিক হয়ে যাবে। ওদের দুজনের কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না দাদি। আরে কিছুই হবে না ইনশাআল্লাহ, তুই নিজেকে সামলা। এর মধ্যে বাকি সবাই চলে আসলো। মোয়ের আম্মুর তো এই সংবাদ শোনার পর থেকেই কান্নাই থামানো যাচ্ছে না। কিছুক্ষণ বাদে ডক্টর বেরিয়ে এলো ওটি থেকে। আয়ান ওনাকে দেখে তাড়াতাড়ি গেল ওনার কাছে, গিয়ে জিজ্ঞাসা করলো, ডক্টর, মোয়ের কি অবস্থা? এখনো কিছু বলা যাচ্ছে না, এমনভাবে অ্যাক্সিডেন্ট করলো, তারপর আবার ওনার বেশ কিছু কমপ্লিকেশনও আছে। কমপ্লেক্সনস? মৌ তো আমাকে কিছুই বলেনি এই ব্যাপারে। উনি কাউকে কিছু বলতে চাইছিলেন না। যাই হোক, আপনারা সবাই দোয়া করুন। অবস্থা ধীরে ধীরে ক্রিটিক্যাল হচ্ছে। মা আর বাচ্চা দুজনেরই জীবনে রিস্ক আছে। এই বলেই ডক্টরটা চলে গেলেন। এদিকে এই খবর শুনে সবার মনে আরো টেনশন কাজ করছে। আয়ানের তো এই কথা শুনে মনে হচ্ছে পুরো দুনিয়া ঘুরে এলো। সে নিজেকে সামলে নিয়ে চেয়ারে বসলো আর আল্লাহর কাছে দোয়া করছে। আয়ান টেনশন করতে করতে মনে হয় শেষই হয়ে যাবে। আরও তার আম্মু আর শাশুড়ি মায়ের কান্না তার টেনশনের পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। এদিকে ডক্টররাও কিছু বলছে না। বেশ কিছুক্ষণ পর বাচ্চার কান্নার আওয়াজ কানে ভেসে আসলো আয়ানের। এই কান্নাটা শুনে মনে এক ধরনের প্রশান্তি অনুভব করলো আয়ান। সবার মুখেই হাসি ফুটে উঠল, কিন্তু এই হাসি যে বেশিক্ষণের না তা তারা জানতো না। কিছুক্ষণ পর একজন নার্স বের হয়ে এলো ওটি থেকে। নার্সকে দেখে আয়ান দ্রুত পায়ে নার্সের দিকে গিয়ে দাঁড়ালো। নার্সের কাছে গিয়ে দাঁড়ালো। নার্স আয়ানকে দেখে বলল, কংগ্রাচুলেশনস, আপনার ছেলে হয়েছে। আয়ান আর বাকি সবাই এই কথা শুনে অনেক খুশি হলো। তারা সবাই ভাবলো দুশ্চিন্তার প্রহর হয়তো শেষ হয়েছে, কিন্তু আসলে তা হয়নি। আয়ান নার্সকে জিজ্ঞাসা করলো, নার্স, বেবি কেমন আছে? আর মৌ? নার্স এই কথার জবাবে গম্ভীর মুখে বলল, কিছুক্ষণ পর ডক্টর আসবেন, ওনার কাছ থেকে শুনে নেবেন সব। এই বলে নার্সটা চলে গেল সেখান থেকে। কিন্তু আয়ান আর বাকি সবাইকে আরেক দুশ্চিন্তায় ফেলে রেখে গেল। বেশ কিছুক্ষণ পর ডক্টর বের হয়ে এলেন। সবার উদ্দেশ্যে তিনি বললেন, পেশেন্টের হাজব্যান্ডকে আমার সাথে আসুন। ডক্টরের এই কথা শুনে আয়ান এগিয়ে গেল ডক্টরের কাছে। ডক্টর আয়ানকে দেখে বললেন, আমার কেবিনে আসুন আমার সাথে। এরপর আয়ান ডক্টরের পিছু তার কেবিনে গেল। যাওয়ার পথে আয়ানের টেনশনে গলায় শুকাই যাওয়ার মতো অবস্থা। আয়ান আর ডক্টর বসে আছে। কিছুক্ষণ পর ডক্টর বলে উঠলেন, দেখুন, আমি জানি আপনি আপনার ছেলে হওয়ার কথা শুনে অনেক খুশি হয়েছেন, কিন্তু কিছু কথা এই খুশিটাকে হয়তো বেশিক্ষণ রাখবে না। ডক্টরের এই কথা শুনে আয়ানের চিন্তা আরো কয়েকগুণ বেড়ে গেল। সে চিন্তিত মুখে জিজ্ঞাসা করলো, কি ডক্টর? আপনি তো জানেনই আপনার ওয়াইফের 7.5 মাস চলছিল। এর মধ্যে অ্যাক্সিডেন্টটা হওয়ায় বাচ্চার জীবন বাঁচাতে ডেলিভারি করতে হয়। যেহেতু বেবিটা 7.5 মাস চলছিল, তার মানে বেবিটার প্রিম্যাচুয়ার ডেলিভারি হয়েছেই বলা যায়। প্রিম্যাচুয়ার হওয়ায় ওর লাইফের এখনও কোনো সিকিউরিটি দেওয়া যাচ্ছে না। এই জন্য ওকে ইনকিউবেটরে রাখা হয়েছে। এখন আল্লাহর কাছে দোয়া করুন যাতে বেবিটার লাইফ সেফ হয়। এ কথা শুনে আয়ানের মনে হচ্ছিল পুরো পৃথিবী হয়তো থমকে গিয়েছে। তাদের প্রথম সন্তান এভাবে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। আয়ানের কেন যেন মনে হচ্ছে হয়তো মুখে নিয়ে খবরটাও ভালো হবে না। তারপরও সে সাহস জুগিয়ে ডক্টরকে মৌয়ের কথা জিজ্ঞেস করলো, ডক্টর, মৌ ঠিক আছে তো? আমি এতক্ষণ ধরে ভাবছিলাম যে আপনাকে আপনার ওয়াইফের কথাটা কিভাবে বলবো। আয়ান ভয় নিয়ে বলল, সিরিয়াস কিছু ডক্টর? ডক্টর কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার ওয়াইফ আর দ্বিতীয়বার মা হতে পারবে না। এই কথা শোনার জন্য আয়ান মোটেও প্রস্তুত ছিল না। তার মাথায় একটা কথাই ঘুরছে, মৌ এই নিউজ শুনলে কেমন রিয়াক্ট করবে। ডক্টর আবারও বলল, বাচ্চা পেটে থাকার সময় এমন অ্যাক্সিডেন্ট করায় ইন্টারনাল কিছু ইনজুরি হয়েছে। এই জন্য তিনি দ্বিতীয়বার আর মা হতে পারবেন না। আর এখনও পর্যন্ত ওনার ব্লিডিং বন্ধ হয়নি। আর আপনি হয়তো জানেন, অনেকের ব্লিডিং বন্ধ না হওয়ার কারণে তাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়। এটুকু বলে ডক্টর মাথা নিচু করে সেখান থেকে উঠে চলে গেলেন।
আর আয়ান সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল। তার শরীর যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। মোয়ের কিছু হয়ে গেলে সে কিভাবে বাঁচবে? আর তাদের সন্তান, মনে হচ্ছে সব খারাপ কিছু তার সাথেই ঘটছে। আয়ানের চোখ দিয়ে এখন পানি পড়ে গেল। তার ইচ্ছা করছে গলা ফাটিয়ে কান্না করতে, কিন্তু বলে না, ছেলেদের এমন কাঁদতে নেই। আল্লাহ, এমন শাস্তি কেন দিচ্ছ আমাকে? আমার কলেজটা মনে হচ্ছে এখনই বের হয়ে যাবে। ওদের দুজনের কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আল্লাহ, তুমি ওদেরকে সুস্থ করে দাও। এ বলে আয়ান হাউমাউ করে কেঁদে উঠল। হঠাৎ কাঁধে কারোর হাতের স্পর্শ পেল সে। পিছে ঘুরে দেখে দাদি দাঁড়িয়ে আছে। আয়ান দেখল ওনার চোখও ভিজা, তার মানে দাদিও কান্না করেছে। এতক্ষণ শক্ত থাকা মানুষটাও আর পারল না শক্ত হয়ে থাকতে। আয়ান তার দাদিকে জড়িয়ে ধরে আবারও কান্না করতে থাকে। দাদি, আমি কি করে বাঁচবো বলো? চিন্তা করিস না, আল্লাহ সব ঠিক করে দিবেন। ডক্টর আমাদের সব বলেছে। তুই এক কাজ কর, এখন এশার নামাজ পড়ে আল্লাহর কাছে তোদের বাচ্চা আর মেয়ের সুস্থতা কামনা কর। আয়ান এই কথা শুনে তাড়াতাড়ি কেবিন থেকে বের হয়ে নামাজের উদ্দেশ্যে গেল। গিয়ে দেখল মাহাতাব, মোয়ের আব্বু আর তার আব্বুও নামাজে দাঁড়িয়েছে। নামাজ শেষে যে যার মতো দোয়া করছে। রুমের বাইরে থেকে আয়ান তাদের সন্তানকে দেখছে। কিছুক্ষণ আগে সবাই দেখছিল। পরে আয়ান মাহাতাবকে বলে যে সবাইকে নিয়ে চলে যেতে। সে কিছুক্ষণ তার ছেলেকে মন ভরে দেখবে। আয়ানের এখন ইচ্ছে করছে নিষ্পাপ এই শিশুটিকে আলতো করে একটু ছুঁয়ে দিতে, কিন্তু আফসোস সে পারছে না। কিছুক্ষণ পর অহনা আয়ানের কাছে হাসি মুখে এসে বলল, ভাইয়া, আল্লাহর রহমতে মো এখন সম্পূর্ণ সুস্থ। অহনার এই কথা শুনে আয়ান তাড়াতাড়ি করে ছুটে যায় মৌকে দেখতে। মৌকে যে রুমে শিফট করা হয়েছে সে রুমে গিয়ে দেখে যে মৌ শুয়ে আছে। রুমের বাইরে সবাই অপেক্ষা করছে কখন তারা মৌয়ের সাথে দেখা করবে। মৌয়ের জ্ঞান ফেরার পর সে ডক্টরকে বলে যে সে আয়ানের সাথে দেখা করবে। আয়ান গিয়ে মৌয়ের পাশে বসে। মৌ আলতো করে চোখ খুলে দেখে যে আয়ান বসে আছে তার পাশে। সে আয়ানকে জিজ্ঞাসা করে, আমাদের বেবি কেমন আছে? আমাদের ছোট বেবিটা সুস্থ আছে। তুই আর কোনো কথা বলিস না তো, একদম সুস্থ হয়ে নে আগে। বেবি সুস্থ থাকলে ডক্টররা আমার কাছে দিচ্ছে না কেন ওকে? আয়ান আমতা আমতা করে বলল, আরে তুই তো অসুস্থ, তাই তোর কাছে বেবিকে দেয়নি। মিথ্যে কথা, আমাকে দয়া করে সত্যিটা বলো প্লিজ। আমি কোনো মিথ্যে শুনতে চাই না। আয়ান মৌয়ের কথা শুনে মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি যা বলবো তা শোনার পর তুই শান্ত থাকবে ওকে? ওকে। আমাদের বেবির অবস্থা খুব একটা ভালো না, কারণ নির্দিষ্ট সময়ের 2.5 মাস আগেই ও জন্ম নিয়েছে, তাই বেশি কিছু জটিলতা আছে। এখন ওকে ইনকিউবেটরে রাখা হয়েছে, বাকি আল্লাহ ভরসা। মৌ এসব শুনে চুপ হয়ে যায়। তার গলা দিয়ে যেন কোনো আওয়াজই বের হতে চাচ্ছে না। তার সন্তানের এমন অবস্থা। হঠাৎ করে মৌ আয়ানকে বলে, আমি আমার বেবিকে দেখতে চাই প্লিজ। এখন না, তুই এখনো পুরোপুরি সুস্থ না। আমি সুস্থ আছি, আমি আমার বাচ্চাকে দেখতে চাই, মানে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি ডক্টরকে বলছি। এরপর আয়ান গিয়ে ডক্টরকে এই কথা বলে। ডক্টর তো প্রথমে রাজি হচ্ছিল না। আয়ানের জোড়াজোড়িতে রাজি হয়ে যায় অবশেষে। মৌকে একটা হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হলো বেবির কাছে। সে রুমের বাইরে থেকে এক ধ্যানে তাকিয়ে আছে বাচ্চাটার দিকে। মৌয়ের খুব ইচ্ছা করছে তাদের বেবিটাকে কোলে নিতে, কিন্তু পরিস্থিতি এখন স্বাভাবিক না, তাই চাইলেও পারছে না এমনটা করতে। মৌয়ের চোখ দিয়ে নীরবে জল পড়ছে। আয়ান এটা দেখেছে ঠিকই, কিন্তু কিছু বলেনি, কারণ সে জানে এখন যদি ওকে সান্ত্বনা দিতে যাওয়া হয় বা কিছু বলা হয় তাহলে হাউমাউ করে কান্না করে উঠবে মৌ। তাই আয়ান চুপ করে আছে। প্রায় 1 মাস হয়ে গিয়েছে। এখন সবকিছুই মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। আয়ান আর মৌ আজকে তাদের বেবিকে বাসায় নিয়ে যাবে। তাদের বেবির নাম রাখা হয়েছে মায়ান। এই নামটা অবশ্য অহনা রেখেছে আয়ান আর মৌয়ের নামের সাথে মিলিয়ে। প্রথম দিকে মায়ানের বেশ কিছু অসুস্থতা ধরা পড়েছিল, কিন্তু এখন বেশ সুস্থ সে। আয়ান আর মৌ বাইরে দাঁড়িয়ে আছে। তারা অপেক্ষা করছে নার্স কখন এসে মায়ানকে কোলে দিয়ে যাবে। কিছুক্ষণ পর নার্স তোয়ালিতে জড়ানো অবস্থায় মায়ানকে নিয়ে এসে মৌয়ের কোলে দিল। মায়ানকে কোলে নেওয়ার পর মৌয়ের আজব এক ধরনের অনুভূতি হচ্ছে। এই প্রথম সে তার বাচ্চাকে কোলে নিয়েছে। এই প্রথম মায়ানের ছোট ছোট হাত পা ধরছে। মৌ তো খুশিতে কান্না করে দিল। আয়ান দেখে বলল, কিরে কাঁদছিস কেন? মৌ ভেঙচি কেটে বলল, কাঁদবো না তো কি? 1 মাস পর আমি আমার বাচ্চাকে কোলে নিতে পারছি। আমার কোলে দে ওকে। কতক্ষণ ধরে তুই কোলে নিয়ে থাকবে ওকে? পাশে যে ওর আব্বু দাঁড়িয়ে আছে তার খেয়াল কি আছে তোর?
মো খানিকটা হেসে আয়ানের কোলে দেয় মায়ানকে। আয়ান কোলে নেওয়ার পর আলতো হাতে হাত পা ছুঁয়ে দিচ্ছে তার বাচ্চাকে। মৌ, দেখেছিস ওর হাত পাগুলো কিরকম নরম? আমার তো ভয় হচ্ছে যে আমার হাত থেকে না পড়ে যায় ও। এমনই মনে হয়, কিন্তু কিছুক্ষণ কোলে রাখলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আজকে কি বাসায় যাবে না নাকি? কিছুক্ষণ পর সবাই ফোন দেওয়া শুরু করে দিবে নে। চল। বাসে এসে মায়ানকে দেখে সবার মধ্যে খুশির আমেজ বয়ে যায়। একে একে সবাই কোলে নিচ্ছে মায়ানকে। অহনার কোলে আসার পর তো সে আর কারোর কোলে মায়ানকে যেতে দিবে না। এতক্ষণ মায়ান কান্না করলেও অহনার কোলে আসার পর চুপ হয়ে যায়। ফাহাদ অনেকক্ষণ ধরে মায়ানকে কোলে নিতে চাচ্ছে, কিন্তু অহনা দিচ্ছেই না। ফাহাদ গিয়ে অহনার কানে কানে বলল, আরে আরে, নিজের বাচ্চাকে এভাবে কোলে করে রাখো, বুঝছো? এখন আপাতত ওর ফুপার কোলে একটু দাও। ফাহাদের এই কথা শুনে অহনা একটা মিংচি কেটে মায়ানকে ফাহাদের কোলে দিল। মায়ানকে কোলে নিয়ে ফাহাদ অহনাকে বলল, শোনো, খুব শীঘ্রই কিন্তু আমি এমন একটা বেবি চাই। মায়ের খেলার সাথীকে তো আনতে হবে না? ফাহাদের কথা শুনে অহনা এবার বেশ লজ্জা পেল। এভাবে দেখতে দেখতে কেটে গেল 4টা বছর। মায়ান এখন 4 বছরের হয়ে গিয়েছে। আর অহনা এবং ফাহাদের 2টো বেবি হয়েছে। প্রথম বেবি হয়েছে মেয়ে, আর দ্বিতীয় বেবি হয়েছে ছেলে। দুজনের বয়সে পার্থক্য 1 বছরের। মেয়ের নাম ফারিয়া আর ছেলের নাম অর্ণব। এই দুজনের সাথে মায়ানের বেশ ভাব। একসাথে হলে তারা একে অপরকে ছাড়া থাকেই না। আজকে অহনা, ফাহাদ, ফারিয়া, অর্ণব আসলো আয়ানদের বাসায়। মৌ তাদেরকে দাওয়াত দিয়েছে লাঞ্চে। উদ্দেশ্য